আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিজেন্ড কেয়ার সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচের আরো একটি দুর্দান্ত ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আমি রায়হান প্রধান, ইয়োর ইংলিশ ট্রেনার। তো ক্লাসের শুরুতে আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও তো সবাই। ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা? লাগাইছে কিভাবে দেখো। গ্যাপ দিয়ে লাগাইছো কেন মাঝখানে? ওয়ালাইকুম আসসালাম, দিনা আক্তার। আচ্ছা, আমার ভয়েসটা কি শুনতে পাচ্ছ কিনা দিনা? আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে ভয়েসটা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা। তো আমাকে কমেন্ট করে জানাও। আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা দ্বিতীয়বারের মতো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের জন্যই মূলত আজকের এই বিশেষ ক্লাসের আয়োজন। তো আমরা যারা জাবির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যারা আজকে খাতা কলম নিয়ে আজকের এই ইংলিশ স্পেশাল ক্লাসটিতে যুক্ত হয়েছি, তারা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে কে কোথা থেকে আমরা আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করছি। এবং যথারীতি আমাদের আজকের এই ক্লাসটিকে একটু চেষ্টা করবা তোমার টাইমলাইন থেকে শেয়ার করে দেওয়ার জন্য। সবাই একটু চেষ্টা করবা যে আমাদের আজকের এই ক্লাসটি তোমার টাইমলাইন থেকে তুমি একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের যেই সব ফ্রেন্ড সার্কেল জাবিতে পরীক্ষা দেওয়ার জন্য স্বপ্ন দেখছে, কান্নাকাটি করছে, প্রথমবার হয় নাই, হতাশ হয়ে গেছে, তাদের সবাইকে আজকের ক্লাসে একটু মেনশন দিয়ে দাও। কারণ আজকের ক্লাসে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশ নিয়ে একটি এক্সক্লুসিভ আলোচনায় অংশ নিতে যাচ্ছি। তো আমরা সবাই যদি একটু স্ক্রিন থেকে খেয়াল করি যে আমাদের আজকের টপিকটা আমরা সিলেক্ট করেছি জেইউ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সো লিজেন্ড কেয়ারের শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির উপরে একটি স্পেশালাইজড ব্যাচ শুরু হতে যাচ্ছে ভেরি রিসেন্টলি। তো আমরা যারা শুধু জেইউতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা এই ব্যাচটিতে আস্থা রাখতে পারো। আর আজকের ক্লাসটি অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে করতে থাকো, তাহলে আমরা জেইউর যে কোয়েশ্চেন প্যাটার্ন এটা সম্পর্কে ইনশাল্লাহ আমরা কিছুটা হলেও ধারণা পাবো। তো আমরা স্ক্রিন থেকে দেখতে পাচ্ছি এখানে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বলা হয়েছে। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে পরীক্ষা দিবা, বিশেষভাবে যারা মানবিকের শিক্ষার্থী রয়েছে কিংবা যারা বিভাগ পরিবর্তন করতে চাও, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে মানবিকের বিষয়গুলোতে ভর্তি হতে চাচ্ছ, অথবা যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে অর্থাৎ ব্যবসা শিক্ষা শাখার স্টুডেন্ট রয়েছে, তাদের জন্যই মূলত আজকের ক্লাসটা, ঠিক আছে? তো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে যথারীতি যে আইটেমগুলো ভাগ করে দেয়া থাকে, অর্থাৎ যারা আমরা জাবিতে পরীক্ষা দিব তাদের অবশ্যই এই পোর্শনগুলোর উপরে একটা সম্যক ধারণা নিয়েই কিন্তু আমাকে এক্সাম হলে যেতে হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের লিটারেচার, যেটা আমরা অনেকেই অবহেলা করি। লিটারেচারটা কিন্তু অনেকে অবহেলা করেন আপনারা। সো লিটারেচার অবহেলা করার কোনোই সুযোগ নাই। লিটারেচারের উপরে অবশ্যই আপনার একটা এক্সক্লুসিভ ধারণা রাখতেই হবে, ঠিক আছে? লিটারেচার এটার উপরে একটা ধারণা রাখতে হবে। আর নেক্সট হচ্ছে তোমার টেক্সট বুক। তো লিটারেচার থেকে যেমন আপনার যে প্রশ্নগুলো, যে কোন কবিতাটা কোন কবির লেখা বা অমুক গ্রন্থটা কোন কবির লেখা, কোন লেখকের লেখা, এই বিষয়গুলো কিন্তু মোস্ট কমন ইস্যু। অর্থাৎ কমন কিছু আইটেম আছে, কিছু লিটারেরি পিস আছে, এগুলো মুখস্থ করলে মোটামুটি এটা কভার করাটা সম্ভব। তবে টেক্সট বুকটা কিন্তু আপনি ভাষা ভাবে পড়লে হবে না। টেক্সট বুকটার প্রতিটা ইউনিট আমাদেরকে দাগায় দাগায় পড়ে যেতে হবে। টেক্সট বুকের তথ্যগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটা তোমার হচ্ছে
যথেষ্ট গুরুত্ব বহন করে, অতএব টেক্সট বুককে অবহেলা করার কোনো সুযোগ নাই। গ্রামার, টেক্সট বুকের আগে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পোর্শন থেকে বেশি সংখ্যক প্রশ্ন এসে থাকে জেইউতে, সেটা হচ্ছে গ্রামার। সো গ্রামার থেকে কেমন টাইপের প্রশ্ন তোমরা ফেস করবা সেটা আজকের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। দেন আসো হচ্ছে মেমোরাইজিং আইটেমস। মেমোরাইজিং আইটেমস এর মধ্যে আমাদের এই কয়েকটা আইটেমের উপর দক্ষতা থাকতে হবে, দক্ষতা না সরি, একটু তোমার স্টক বাড়াইতে হবে। যেমন তোমার শব্দের স্টক বাড়াইতে হবে, সিনোনিম অ্যান্টোনিম যত বেশি পারো তোমার মেমোরাইজ করতে হবে। প্রচুর প্রচুর শব্দ তোমাকে বারবার করতে হবে, সেন্টেন্সে প্রয়োগ করতে হবে, দেন এগুলোকে আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমাদের কাদের কাদের প্রিপোজিশনের সমস্যা রয়েছে তারা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। তোমরা জানো যে আমি প্রিপোজিশনের উপরে কিন্তু একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। প্রিপোজিশনের উপরে আমি আরো একটা লাইভ ক্লাস নিব, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ভার্সিটির জন্য। এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম ওটা ছিল মূলত বিইউপি ভর্তি পরীক্ষার্থীদের জন্য, প্রিপোজিশনের একটা এক্সক্লুসিভ ক্লাস ছিল। পরবর্তী ক্লাসটা হবে প্রিপোজিশন ফর অল ইউনিভার্সিটি, ঠিক আছে? কারেক্ট স্পেলিং এটা তোমার নিজের উপর ডিপেন্ড করে, এটা পরীক্ষায় কমন পড়তেও পারে নাও পড়তে পারে, বাট তোমার বইয়ের মধ্যে যে স্পেলিং লিস্টগুলো দেয়া থাকে অথবা বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে স্পেলিং গুলো এসেছিল ওগুলো যদি তুমি একত্র করে সলভ করে ফেলতে পারো তবে ওখান থেকেই তুমি হুবহু কমন পেয়ে যেতে পারো স্পেলিংটা। ফ্রেজ এন্ড ইডিয়মস, এটার জন্য তোমাকে ফরেন ফ্রেজ একটু বেশি করে পড়তে হবে। ফরেন ফ্রেজের পাশাপাশি যেগুলো কমন ফ্রেজ রয়েছে সেগুলোও পড়তে হবে, এবং ফরেন অ্যান্ড কমন এই দুটো ফ্রেজই কিন্তু তোমাদের যে বইগুলো রয়েছে তোমাদের এই বইগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবা। আচ্ছা, যে আইটেমটা আসলে খুবই খুবই গুরুত্বপূর্ণ মেমোরাইজিং এর মধ্যে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। যেটা আমি একদম প্রথম থেকে বলে আসতেছি যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ এইটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তোমাদের প্রত্যেকের বইতেই দেখবা একটা চ্যাপ্টারই রয়েছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নামে। যেমন এটা আমি এর আগেও বলেছি, ধরো ওয়ান হু এডিটস আ ডিকশনারি, মানে যিনি ডিকশনারি এডিট করেন তাকে এক কথায় কি বলা হয়? তুমি বলবা লেক্সিকোগ্রাফার, তাকে লেক্সিকোগ্রাফার বলা হয়, তাই না? তো ঠিক একইভাবে তোমার এটা হতে পারে এরকম যে ওয়ান হু ডাজন্ট বিলিভ ইন গড, অর্থাৎ স্রষ্টার অস্তিত্বে যিনি বিশ্বাস করেন না তাকে এক কথায় কি বলা হয়? তুমি বলবা তাকে অ্যাথিস্ট বলা হয়। সো এই টাইপের যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা কিন্তু প্রতিটা বইয়ের মধ্যেই আলাদা চ্যাপ্টার করে দেওয়া আছে, ওইটা অবশ্যই পড়বা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটা বিগত 5 বছর যাবতই কিন্তু মোটামুটি প্রচলিত। এর আগে ওয়ান ওয়ার্ড থেকে খুব বেশি প্রশ্ন আমরা দেখি নাই। সো এটা একটা নতুন টপিক এবং ট্রেন্ডি টপিক, এই টপিকটা অবশ্যই ভালো করে দেখবা। অ্যানালজি, অ্যানালজি তো বাদ দিবই না, বরঞ্চ অ্যানালজি হচ্ছে বিগত বছরে ঢাবি, রাবি, চবি, জাবি এবং গুচ্ছতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত অ্যানালজি এসেছে তুমি খুব বিগত বছরের অ্যানালজিগুলো সলভ করো। বিইউপি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ বিগত বছরে যত অ্যানালজি এসেছিল তুমি যদি অ্যানালজির সোর্সটা মানে প্রিভিয়াস ইয়ারের কালেকশনটা যদি সলভ করে ফেলতে পারো, আমি রায়হান তোমাকে বলতেছি ইনশাল্লাহ অ্যানালজি তোমার হুবহু কমন পড়বে, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব থেকে আসলে একদম এটা অনিয়মিত টপিক। গ্রুপ ভার্বের আরেকটা নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব। সো ফ্রেজাল ভার্ব থেকে যে আপনার রেগুলার প্রশ্ন হবে বিষয়টা তা না, বাট ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন হয়, প্রায়ই হয়, মাঝে মধ্যেই হয়, গ্যাপে গ্যাপে হয়। সো এটাও আমাদেরকে দেখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মেমোরাইজিং আইটেমের উপরে 1 2 3 4 5 6 ছয়টা টপিক রয়েছে যেগুলা নিয়ে মেমোরাইজিং আইটেম বা মেমোরাইজিং পার্টটা গঠিত। সো এই মেমোরাইজিং আইটেমগুলো তোমাকে অবশ্যই নিজ দায়িত্বে, শিক্ষকের উপর নির্ভরশীল না হয়ে নিজ দায়িত্বে তোমাদের সোর্সে যে বইগুলো রয়েছে, যে রেফারেন্সগুলো রয়েছে ওখান থেকে ডেইলি চর্চা করে যেতে হবে, নিজ দায়িত্বে করতে হবে। এই আশায় থাকবা না যে আমার টিচার আমাকে খাওয়াই দিবে, গুছাই দিবে, গুলাই দিবে, হজম করাই দিবে। এইটা টিচারের কাজ যতটা না বেশি তার থেকেও বেশি হচ্ছে স্টুডেন্টের নিজের দায়িত্ব, ঠিক আছে? সো এইটা অবশ্যই আপনারা নিজেরা দেখবেন। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে প্যাসেজ, রিডিং প্যাসেজ বা কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন এটা অবশ্যই মানে আমরা তোমাদেরকে যেমন প্যাসেজের আমি পেইড ব্যাচের মধ্যে আমাদের যে সেকেন্ড টাইম পেইড ব্যাচ রয়েছে, পেইড ব্যাচে কিন্তু আমি প্যাসেজের উপর আমি ক্লাস নিয়েছি। আবার এই প্যাসেজের উপর আমার একটা ফ্রি লাইভ ক্লাস নেওয়ারও খুব ইচ্ছে আছে, যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব।
সো এই যে রিডিং প্যাসেজ শুধু পড়লেই হয় না, ফাস্টার ওয়েতে তুমি কিভাবে উত্তরটা বের করে নিয়ে আসবা, এটাও কিন্তু আ ম্যাটার অফ ট্যাকটিক্স, আ ম্যাটার অফ টেকনিক্স, আ ম্যাটার অফ স্ট্র্যাটেজি। সো কিছু টেকটিক্স আছে, টেকনিক আছে, স্ট্র্যাটেজি আছে, কলা কৌশল আছে, যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে যদি অনেক অল্প সময়ে প্যাসেজের উত্তরগুলা বের করে নিয়ে আসতে চাও। বোঝা গেছে বিষয়টা? তো সেই জন্য আমরা রিডিং প্যাসেজ এইটা প্রতিদিন আমরা চেষ্টা করব যে বিগত বছরের একটা প্যাসেজ সলভ করা এবং উত্তরগুলো 1 মিনিটের মধ্যে উত্তরগুলো বের করে নিয়ে আসার চেষ্টা করা, 1 মিনিটের মধ্যে, ঠিক আছে? সো এইটা করতে গেলে তোমার একটা লং টার্ম রিডিং হ্যাবিট লাগবে। হঠাৎ করেই তুমি কিন্তু প্যাসেজে দক্ষতা অর্জন করতে পারবে না। প্যাসেজে দক্ষতা অর্জনের জন্য তোমার নিয়মিতভাবে পড়ার একটা অভ্যাস গঠন করতে হবে। এজন্য আমার পরামর্শ হচ্ছে তোমরা চেষ্টা করবা যে ডেইলি যে ইংলিশ নিউজ পেপার অনলাইনে পাওয়া যায়, ডেইলি স্টার আছে, তাই না, অবজারভার আছে, এরকম যেই পেপারগুলো রয়েছে, একটু ধরে বলো, ভাইয়া ক্লাস নিচ্ছে। আচ্ছা, যে পেপারগুলো রয়েছে এগুলো থেকে তুমি যে সম্পাদকীয় অংশটা রয়েছে, মানে এডিটোরিয়াল অপশনগুলো রয়েছে, এগুলা মানে প্যাসেজটা রয়েছে, এইটা দয়া করে নিজেরা একটু রিডিং করবা এবং চেষ্টা করবা তুমি বাংলায় যেটা বুঝছো গুগল ট্রান্সলেটে মিনিং কি ওটাই দিচ্ছে কিনা। বিষয়টা বুঝতে পেরেছো? ওকে, তো যাই হোক, 8টায়। তো তুমি 8টায়, আচ্ছা তুমি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, গাধা 8টায় রিডিং প্যাসেজ 8:30 বলছো কেন? 8টায় বললাম তো। আচ্ছা, রিডিং প্যাসেজ বলতে আমরা এখন যদি তোমার প্রতিটা দিন তুমি যদি সংবাদপত্র থেকে, মানে ডেইলি অবজারভার থেকে অথবা ডেইলি স্টার থেকে তুমি যদি এডিটোরিয়াল পার্টের ওপিনিয়ন অংশটা একটু একটু করে পড়ার হ্যাবিট তৈরি করো, আমার মনে হয় এটা তোমার রিডিং হ্যাবিট তৈরি করতে যথেষ্ট সাহায্য করবে। এর পাশাপাশি প্রতিদিন রাতের বেলা বিগত বছরে যে প্যাসেজগুলো এসেছে ওখান থেকে একটা প্যাসেজ, রিয়েল প্যাসেজ নিজে সলভ করবা, পরে তুমি ব্যাখ্যাটা মেলাবা। এই কাজটা তুমি যদি রেগুলার পরীক্ষা পর্যন্ত করে যাও, দেখবা যে না, তোমার পড়ার গতি আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। বিষয়টা বুঝতে পেরেছো? তো যাই হোক, সো এই টোটাল তোমার হচ্ছে 5টা মূল আইটেম নিয়ে, এখানে যে 5টা আমরা মূল আইটেম দেখতে পাচ্ছি, এই 5টা মূল আইটেম নিয়েই মূলত হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরে প্রশ্ন সেট করা হবে। অর্থাৎ লিটারেচার থেকে একটা প্রশ্ন থাকবে, টেক্সট বুক থেকে একটা বা দুটো থাকতে পারে, গ্রামার থেকে সর্বোচ্চ প্রশ্ন থাকবে, মেমোরাইজিং আইটেম থেকেও ব্যালেন্স করে প্রশ্ন থাকবে, এবং প্যাসেজও কিন্তু তোমার জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষায় এসে থাকে। প্যাসেজ থেকে তোমার হচ্ছে 4 থেকে 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন প্যাসেজ থেকে থাকবে। সো এগুলা মিলে হচ্ছে আমাদের টপিক জোন। তো টপিক জোন যেটা অ্যানালাইসিস করা শেষ, এবার আমরা একটু দেখি যে জেইউর প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী রিয়েল প্রশ্নগুলো কেমন ছিল। ঠিক আছে, আসো আমরা সেখানে একটু চলে যাই। আচ্ছা, আমরা জেইউ সি ইউনিট, এই সি ইউনিট বলতে আমরা মূলত কলা ও মানবিকে অনুষদ বুঝি। 2023-24 সেশনের একটা প্রশ্ন দেখো, এখানে প্রশ্নে করা হয়েছে যে হুইচ পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স কন্টেন্স এরর। একদম পরিষ্কারভাবে নির্দেশনা দেয়া আছে যে এই বাক্যে কোন অংশে ভুল দেয়া আছে, কোন অংশে ভুল দেয়া আছে, মানে ইনকারেক্ট পার্ট কোনটা সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে, তাই তো? তো আমাকে একটু বলো দেখি যে এখানে কত নম্বর অপশনে ভুল দেয়া আছে সেটা আমাকে একটু জানাও। কত নম্বর অপশনে ভুল দেয়া আছে সেটা আমাকে একটু জানান আপনারা, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেকেই কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কোর্স সম্পর্কে জানতে চাচ্ছ যে কোর্স ফি কত, কোর্স কবে নাগাদ শুরু হবে। এই বিষয়ে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা এই পেজটাতে একটু ইনবক্স করে রাখো। আশা করি পেজের যিনি অ্যাডমিন আছেন তোমাকে ডিটেলসটা জানাবেন। আমি আসলে জানি না যে কোর্সের বিস্তারিতটা কি, কত টাকা লাগবে, কি আসে বিষয়। যেহেতু আমি তোমার মেন্টর, আমার কাজ হচ্ছে তোমাকে পড়ানো, আমি পড়াচ্ছি, কিন্তু ভর্তির যে বিষয় এগুলো আসলে কর্তৃপক্ষ বলতে পারবেন। আচ্ছা, তারপর মুনতানি লিখেছে আপনাদের জেইউ এর কোর্সে ভর্তি হতে, বলেই তো দিলাম ভর্তি হতে কত টাকা লাগবে, একটু পেজে নক দিয়েন। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন, দিনা আক্তার, তারপর জ্যোতি, মারিয়া মিমি, ওয়ান্ডারফুল, এম ডি সুমন হোসেন, আফরিনা রিমি, শাকিরা বিনতে সাইদ, তানিশা ইবনাথ,
ওয়ান্ডারফুল, তামো চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ। এরা সবাই কিন্তু অলরেডি রেসপন্স করা শুরু করেছে যে এইখানে সঠিক মানে অপশন কোনটা, মানে কোন অপশনে ভুল আছে। আমি দেখতে পাচ্ছি অনেকেই এখানে অপশন নাম্বার এ বলতেছে, ম্যাক্সিমাম এখানে অপশন নাম্বার এ বলেছে। তো আসো এখানে অ্যান্সার কোনটা হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো লেখা আছে দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ হিজ সেক্রেটারি, দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল এজ হিজ সেক্রেটারি ওয়ার। বাকিটা আর না পড়লেও চলবে। কিছু কিছু প্রশ্ন মানে জাস্ট অপশন দেখলেই কিন্তু বোঝা যায় যে অ্যান্সারটা কি হতে পারে, কোন টপিক থেকে এটা এসেছে। আমরা এই যে অ্যাজ ওয়েল এজ এই অংশটা দেখেই বুঝতে পারতেছি এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসছে। এই যে অ্যাজ ওয়েল এজ এই অংশটা দেখে আমরা বুঝলাম এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিক থেকে আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা জনপ্রিয় নিয়ম হচ্ছে এই যে অ্যাজ ওয়েল এজ দেখতে পাচ্ছ, অ্যাজ ওয়েল এজ এর আগে যেটা থাকবে এটাই হচ্ছে তোমার রিয়েল সাবজেক্ট, এটা হচ্ছে রিয়েল সাবজেক্ট। অর্থাৎ অ্যাজ ওয়েল এজ এর আগে যেটা থাকবে এটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট, মানে এটাই আসল সাবজেক্ট। আর অ্যাজ ওয়েল এজ যুক্ত যে অংশটা দেখতে পাচ্ছ এইটা একটা ডামি সাবজেক্ট, মানে এটা একটা ফ্রেজ। ফ্রেজ কখনোই মেইন সাবজেক্ট হতে পারবে না, ফ্রেজ কখনো বাক্যের মূল সাবজেক্ট হয় না। তার মানে বুঝতেই পারতেছো শুধু অ্যাজ ওয়েল এজ বলে কোনো কথা নাই, এটার সাথে আরো কয়েকটা আইটেম আছে, অ্যাজ ওয়েল এজ, তারপরে যে অ্যালং উইথ, তারপরে যে টুগেদার উইথ, তাই না, এই যে টুগেদার উইথ, এরপর হচ্ছে তোমার অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, অ্যান্ড নট, বাট নট, এরকম বেশ কিছু টার্মস আছে। তো এইসব টার্মসের আগে যেটা থাকবে সেটাই হচ্ছে মেইন সাবজেক্ট। নিয়ম হচ্ছে এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে যে ভার্বটা এটা সিঙ্গুলার হবে, আবার এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে এই যে ভার্বটা দেখতে পাচ্ছ এই ভার্বটা প্লুরাল হবে। প্রাইম মিনিস্টার দেখে বোঝাই যাচ্ছে দ্য প্রাইম মিনিস্টার, এটা সিঙ্গুলার সাবজেক্ট, একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অবশ্যই ভার্বটা সিঙ্গুলার হবে। সেক্ষেত্রে তোমার এখানে বলা উচিত ছিল ওয়াস, এখানে বলা উচিত ছিল ওয়াস, কিন্তু তুমি লিখছো কি, তুমি লিখছো ওয়ার। তার মানে বোঝাই যাচ্ছে এখানে ভুল অপশন নাম্বার এ তেই আছে। অর্থাৎ অপশন নাম্বার এ তে যদি এখানে ওয়ারের জায়গায় ওয়াস থাকতো তাহলে এটা কারেক্ট হতো। তাহলে আমাকে যেহেতু এরর বের করতে বলছে, ভুল বের করতে বলছে, এখানে মধ্যে সঠিক ভুল হচ্ছে অপশন নাম্বার এ। এই টাইপের প্রশ্নগুলোকে আমরা বলি পিন পয়েন্ট এরর অথবা এরর আইডেন্টিফিকেশন। অর্থাৎ একটা বাক্যের 4টা বা 5টা অংশের নিচে আন্ডারলাইন করা থাকবে, যে কোনো একটা অংশে ভুল থাকবে, যেই অংশে ভুল থাকবে তোমাকে ভুলটা খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সো এই যে ভুল খুঁজে বের করা মানে এরর আইডেন্টিফিকেশন বা পিন পয়েন্ট এরর, এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা জনপ্রিয় টপিক। সো এই পিন পয়েন্ট এররের উপরেও আমরা আলাদাভাবে পৃথক ফ্রি লাইভ ক্লাসের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেখানে আমরা ডিটেইলস, রুলস এবং নিয়মগুলো মানে টেকনিকগুলো আমরা আলোচনা করব। তবে তোমাদের কাজ হচ্ছে নিজ দায়িত্বে গ্রামারের যত টপিক আছে প্রত্যেকটা টপিকের উপরে দখল তৈরি করা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাউন, প্রোনাউন, ক্লজ, ফ্রেজ, ফাইনিট, নন ফাইনিট ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ট্রান্সফরমেশন, সবগুলো টপিকের উপর যখন তোমার একটা শক্তিশালী বেসিক তৈরি হবে তখন তুমি সহজেই বুঝতে পারবা যে বাক্যের ভুলটা কোথায় আছে। সো ভুল খুঁজে বের করার আগে তোমার নিজেকে নির্ভুলভাবে বেসিক তৈরি করতে হবে, তাই না? আচ্ছা, এবং সেই নির্ভুল বেসিক তৈরি করার কাজটা কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড টাইম যে পেইড ব্যাচ সেখানে করার চেষ্টা করছি। কতটা সফল হচ্ছে জানি না, বা চেষ্টা করে যাচ্ছি। এবং সামনে যে স্পেশালাইজড ব্যাচগুলো আসবে, বিইউপি ক্যাপ্টেন টার্গেট ব্যাচ, সেখানেও ইনশাআল্লাহ হবে। আবার জাহাঙ্গীরনগরে যে স্পেশাল ব্যাচটা আসবে সেখানেও আমাদের চেষ্টা থাকবে লিজেন্ড কেয়ারের তরফ থেকে। আচ্ছা, এবার আসেন আমাদের আরেকটা প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করি। আরেকটা প্রশ্ন, এখানে সালটা আসলে আসে নাই, সালটা চলে গেছে, যাক ব্যাপার না। জাহাঙ্গীরনগরের একটা প্রশ্ন বিগত বছরের। সো আমাকে একটু বলেন দেখি এখানে অ্যান্সারটা কি হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 2, it was 10 to 12, most of the shops dash just closed. It was 10 to 12, most of the shops dash just closed. আচ্ছা, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা অপশনের মধ্যে ভার্ব আছে। দেখো এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। তার মানে বুঝতেই পারতেছো এই প্রশ্নটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড একটা প্রশ্ন। তবে এখানে কিন্তু আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি যে মোস্ট, কেমন মোস্ট, এই যে মোস্ট দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা মূলত ডিটারমিনার হিসেবেই চিনি। মোস্ট শব্দটাকে আমরা ডিটারমিনার হিসেবে চিনি। তো ডিটারমিনারের মধ্যে তোমরা আরো কি কি পড়ছিলা মনে আছে?
এই যে মেনি, মেনি পড়ছো, মাছ পড়ছো, তারপর তোমরা ডিটারমিনারের মধ্যে তোমার এই যে ফিউ পড়ছিলা, মনে আছে? লিটল পড়ছিলা ডিটারমিনারের মধ্যে। তারপর তোমরা হচ্ছে এই যে মোর পড়ছো, মোর, ঠিক আছে, মোর পড়ছো, মোস্ট পড়েছো। এরপরে যে সাম আছে, এনি আছে, এরা সবাই তো ডিটারমিনার। সো এক একটা ডিটারমিনারের ব্যবহার এক এক রকম। সো এই ব্যবহারগুলো সম্পর্কে তোমার যদি ধারণা না থাকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা ভুল হয়ে যেতে পারে। দেখা যাক আমাদের ধারণা আছে কিনা। তোমরা একটু কমেন্ট বক্সে একটু জানাও দেখি যে এটার অ্যান্সারটা কি হতে পারে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি কমেন্ট করতেছো লামিয়া জাহান প্রিয়ন্তী, থ্যাংক ইউ। সুমন হোসেন, দিনা, কে এইচ নাইম, তারপর আফরিনা, রিমি, মারিয়া, মিমি, থ্যাংক ইউ। তমা চৌধুরী, মোসাম্মদ আরিফিন, শিলা, শাকিরা বিনতে সাইদ, জ্যোতি। আচ্ছা, আমরা অনেকেই এখানের মধ্যে অলরেডি কমেন্ট করে ফেলেছি, ওকে। তাহলে আসো, এটার সঠিক উত্তরটা কি, এই সঠিক উত্তরটা আমরা একটু বের করার চেষ্টা করি। আসেন, ঠিক আছে। দেখেন, আমাদের এই যে মোস্ট দেখতে পাচ্ছ, মোস্ট কখনো বাক্যের সাবজেক্ট হইতে পারবে না। এটা হচ্ছে প্রথম কথা। মোস্ট একটা ডিটারমিনার, এবং মোস্ট যে নাউনটাকে ডিটারমাইন করবে, অর্থাৎ যে নাউনটাকে নির্দেশ করবে, ওই নাউন অনুযায়ী কিন্তু ভার্ব বসাইতে হবে। সহজ কথায়, মোস্টের পরে তুমি যদি দেখো এখানে কোনো আনকাউন্টেবল নাউন আছে, তাহলে ভার্বটা অবশ্যই আনকাউন্টেবল নাউন অনুযায়ী হবে। আনকাউন্টেবল নাউনের পরের ভার্বটা সিঙ্গুলার হয়, তাহলে এখানেও ভার্বটা সিঙ্গুলার হবে। আর যদি দেখো এখানে প্লুরাল নাউন আছে, তাহলে ভার্বটা এই প্লুরাল নাউন অনুযায়ী হবে। বুঝে গেছে বিষয়টা? তার মানে মোস্ট কখনো সাবজেক্ট হবে না। মোস্টের পরে যে নাউনটা দেখতে পাচ্ছ, এই নাউনটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বটা সিঙ্গুলার। এই সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। আমাদের কিন্তু ধারণা যে প্রিপোজিশনের আগের অংশটা সাবজেক্ট। সকল ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেমন এটা একটা ব্যতিক্রম। মোস্ট সাবজেক্ট হবে না, মোস্টের পরে নাউনটা সাবজেক্ট হবে। এই সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, এই সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল। তো এখন তোমরা একটু খেয়াল করে দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি সাবজেক্টের জায়গায় শপস কথাটা লেখা আছে, শপস। তো আমরা প্রত্যেকেই জানি এই শপস কিন্তু অবশ্যই প্লুরাল, এই শপসটা অবশ্যই প্লুরাল। তাহলে এখানে যে ভার্বটা হবে সেটাও প্লুরাল হবে। তো প্লুরাল ভার্ব অপশন নাম্বার এ তে আছে, এটা প্লুরাল। অপশন নাম্বার বি তে আছে, এটাও প্লুরাল। অপশন নাম্বার সি, এটা আমরা শুরুতেই কেটে দিব। অপশন নাম্বার সি যেটা দেখতে পাচ্ছ, এটা আমরা শুরুতেই কেটে দিব। অপশন নাম্বার ডিও আমরা কেটে দিব, হ্যাডও কেটে দিব। কেন আমরা হ্যাডটা কেটে দিব? বিকজ এখানের মধ্যে জাস্ট বলে কিন্তু একটা অ্যাডভার্ব দেখা যাচ্ছে, ওই যে জাস্ট, খেয়াল করছো? বাক্যের মধ্যে যদি জাস্ট কথাটা থাকে, জাস্ট, তাহলে আমরা টেন্স সিলেক্ট করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছো। যদি সেন্টেন্সে জাস্ট শব্দটা থাকে অ্যাডভার্ব হিসেবে, জাস্ট থাকে, জাস্ট নাও থাকে, কিংবা অলরেডি থাকে, জাস্ট নাও, অলরেডি, এই অ্যাডভার্ব গুলো থাকলে টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? তুমি যদি অপশন নাম্বার 4 নাও, তাহলে টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, কিন্তু আমার তো লাগবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এই যে হ্যাভ প্লাস V3, প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। যেহেতু অলরেডি এখানে V3 আছে, এই যে ক্লোজড হচ্ছে V3, তাহলে তোমার শুধু হ্যাভটা লাগবে। আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার বি এর মধ্যে হ্যাভটা আছে। তার মানে যারা যারা অপশন নাম্বার বি উত্তর বলেছো, কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, কারণ তোমাদের প্রত্যেকের অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। আর যারা যারা অন্যান্য অপশনগুলো উত্তর দিয়েছো, তারা একটু সতর্ক হয়ে যাও, কারণ তোমাদের ডিটারমিনার এই টপিকটার উপরে নিশ্চয়ই এখনো দক্ষতা তৈরি হয়নি। সো প্রশ্ন সলভ করতে করতেই তুমি বুঝতে পারবা যে কোন টপিকে তুমি পিছাইয়ে আসো, কোন টপিকে তুমি আগায় আসো, আবার কোন টপিক না পড়লেও তুমি অ্যান্সার করতে পারতেছো। তুমি কিন্তু একটা মানে চার্ট তৈরি করতে পারো চাইলে। যত বেশি প্রশ্ন সলভ করবা, তত বেশি তোমার দুর্বল বা উইক পয়েন্ট গুলো বের হয়ে আসবে। সেকেন্ড টাইমার যারা পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য কিন্তু অবশ্যই এটা খুবই ম্যান্ডেটরি যে কোয়েশ্চেন সলভিং এর বিষয়টা মনে আছে। আচ্ছা, এবার আসেন আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে এখন আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এটাও জাহাঙ্গীরনগর সি ইউনিটের মধ্যে এটা আসছিল 2023-24 সেশনে। প্রশ্ন করা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটা সঠিক বাক্য? তার মানে সেন্টেন্স কারেকশন,
সেন্টেন্স কারেকশন, মানে সেন্টেন্স কোনটা কারেক্ট বাক্য সেটা বের করা। তো আমি তোমাদেরকে সময় দিচ্ছি 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে চেষ্টা করো যে সঠিক সঠিক বাক্য কোনটা, আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। এখানে সঠিক বাক্য কোনটা, আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করেন এভরিবডি। সঠিক অ্যান্সার কোনটা, আমাকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবার আগে রেসপন্স করেছেন, থ্যাংক ইউ লামিয়া। আচ্ছা, তারপর শাকিরা রেসপন্স করেছো, নাইম রেসপন্স করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। নাইম রেসপন্স করেছো। আচ্ছা, একটু রেসপন্স করার চেষ্টা করো যে এখানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা, সঠিক অ্যান্সার কোনটা। আচ্ছা, তানিশা কমেন্ট করেছো, নূর করিমা অথি কমেন্ট করেছো, অথি কমেন্ট করেছো। আচ্ছা, আর কেউ? আচ্ছা, এখানের মধ্যে আমরা এক একজন এক একটা উত্তর দিচ্ছি। আফরিনা রিমি সি দিয়েছো, আবার কেস নাইম ডি দিয়েছো। কেমন? এক একজন এক একটা, কেউ সি দিচ্ছ, কেউ ডি দিচ্ছ, কেউ সি দিচ্ছ, কেউ ডি দিচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো এখানে অ্যান্সার কোনটা হবে। আচ্ছা, দিনা আক্তার, দিনা আক্তার সে আবার বি বলেছে, উত্তর বি বলেছে। তারপর আরো একজন যেমন আফরিনা শিলাও বি বলছো। সুমন হোসেন সে আবার ডি বলছে। তার মানে অ্যান্সার বি বলেছো, সি বলেছো, ডি বলেছো, তোমাদের মধ্য থেকেই, তাই না? তাহলে অ্যান্সার হবে কোনটা, আসেন আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। এস এম সুলতান, সুলতান, জ্যোতি, তারপর হচ্ছে মিলি, এরা আবার কেউ বি বলেছে, কেউ সি বলেছে। মারিয়া মিমি, মিমি আবার এ বলছে। বাহ, চমৎকার। মারিয়া মিমি এ বলেছো, থ্যাংক ইউ। তার মানে আমরা যারা ক্লাস করতেছি আমরা অলরেডি কিন্তু এই প্রশ্নে যথেষ্ট কনফিউজড। কনফিউজড না হলে সবাই কিন্তু একটা অপশনই বলতাম, অথচ তোমরা এক একজন এক একটা বলতেছো। কেউ এ বলেছো, কেউ বি বলেছো, কেউ সি বলেছো, কেউ ডি বলেছো। তো এই প্রশ্নে এত কনফিউশন কেন? আসো আমরা এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, দেখো অপশন নাম্বার এ তে আছে ইয়োর অ্যান্সার্স আর বেটার দেন মোহন। ইয়োর অ্যান্সার্স আর বেটার দেন মোহন। আচ্ছা, আমি যদি একটা সেন্টেন্স বলি, ঠিক আছে, ধরো আমি একটা সেন্টেন্স বললাম, আচ্ছা ইয়াটা কোথায়, এখানে এতগুলো এগুলো ওপেন করছে কি এটা? হুম, আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। ওকে, আচ্ছা দেখেন, আমি যদি আপনার কম্পারিজনের বিষয়ে একটু আলোচনা করি। কম্পারিজন, কম্পারিজন, কম্পারিজন শব্দের বাংলাটা হচ্ছে আপনার তুলনা। এখন আমরা যে তুলনা করব, তুলনাটা আসলে কেমন কেমন টাইপের তুলনা হবে, অর্থাৎ কার সাথে কার তুলনা হবে, সমানে সমানে নাকি সমানে অসমানে। যেমন ধরেন আমি যদি বলি দ্য ওয়েদার অফ ঢাকা, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন বরিশাল। দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন বরিশাল। তোমরা একটা বিষয় খেয়াল করে দেখো, এই বাক্যটার মধ্যে প্রথমে লেখা আছে দ্য ওয়েদার অফ ঢাকা। তো এখানে রিয়েল সাবজেক্ট কোনটা? রিয়েল সাবজেক্ট প্রিপোজিশনের আগের অংশটা, তাই না? তার মানে দ্য ওয়েদার হচ্ছে এখানে রিয়েল সাবজেক্ট। ওয়েদারের সাথে তুমি কম্পেয়ার করবা। এখন এই দেখো বেটার দেন মানে কম্পেয়ার করতেছো, কার কম্পেয়ার করতেছো? বরিশালের। তাহলে কার সাথে কার কম্পেয়ার হচ্ছে? ওয়েদারের সাথে। এই যে ওয়েদারের সাথে কম্পেয়ার হচ্ছে কার? বরিশালের। তো আমরা প্রত্যেকেই জানি ওয়েদার শব্দের অর্থটা কি। আমরা সবাই জানি যে ওয়েদার মানেটা কি। আমরা প্রত্যেকে জানি ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া, ঠিক আছে? ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আর বরিশাল কি? বরিশাল হচ্ছে একটা জেলার নাম। বরিশাল একটা জেলার নাম বা একটা জেলা। আবহাওয়ার সাথে কি কখনো জেলার কম্পেয়ার হইতে পারে? অবশ্যই না। ওয়েদারের সাথে ওয়েদারের কম্পেয়ার হইতে হবে, জেলার সাথে জেলার কম্পেয়ার হইতে হবে। যেমন তুমি বলতে পারো যে এইটা বাদ দিয়া ঢাকা ইজ বেটার দেন বরিশাল, তুমি এভাবে বলতে পারো, এটা রাইট।
ঢাকার সাথে বরিশালের কম্পেয়ার, ঢাকা ইজ বেটার দেন বরিশাল, নো প্রবলেম। অথবা তুমি বলতে পারো দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দ্য ওয়েদার অফ বরিশাল, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পেয়ারটা এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ ওয়েদারের সাথে বরিশালের কম্পেয়ার হয়ে গেছে। তার মানে এই তুলনাটা একটা অযৌক্তিক তুলনা, এবং এটাকেই আমরা ইংরেজিতে বলি ইললজিক্যাল কম্পারেটিভস। এই ইললজিক্যালকে যদি আমার লজিক্যাল করতে হয়, কারেকশন করতে হয়, তাহলে অবশ্যই বরিশালের আগে কিন্তু তোমাকে লিখতে হবে দা ওয়েদার অফ, এই যে এই কথাটা লিখতে হবে। অর্থাৎ তুমি বলবা দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দ্য ওয়েদার অফ বরিশাল, তাহলে কিন্তু বাক্যটা ঠিক আছে। কিন্তু যদি দ্য ওয়েদার অফ কথাটা না থাকে, তাহলে এইটার পরিবর্তে তোমাকে লিখতে হবে দ্যাট অফ, দ্যাট অফ, অথবা তোমাকে লিখতে হবে দোজ অফ, ঠিক আছে? দ্যাট অফ অথবা দোজ অফ। অর্থাৎ তুমি বলবা দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দ্যাট অফ বরিশাল, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন দোজ অফ বরিশাল। দ্যাট অফ অথবা দোজ অফ যদি না থাকে, তাহলে তুমি বরিশালের সাথে অ্যাপোস্ট্রফি এস দিতে পারো। অর্থাৎ তুমি এভাবে বলতে পারো দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন বরিশালস, দ্য ওয়েদার অফ ঢাকা ইজ বেটার দেন বরিশালস। তার মানে আমরা দুই ভাবে কারেকশন করতে পারি। একটা হচ্ছে শেষের নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে, এটা হচ্ছে এক নম্বর কারেকশন। আর আরেকটা হচ্ছে ওই যে শেষের নাউনের আগে দ্যাট অফ অথবা দোজ অফ বসিয়ে। দ্যাট অফ কখন হবে? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, এই যে ওয়েদার সিঙ্গুলার, তাহলে আমাকে বলতে হবে দ্যাট অফ। দোজ অফ কখন হবে? যদি সাবজেক্টটা প্লুরাল হয়। এই দেখো, যদি এখানে ওয়েদার না থেকে ক্লাইমেটস থাকতো, মানে প্লুরাল থাকতো, তাহলে আমি দোজ অফ বলতাম। তো আশা করা যায় যে আমরা এই কনসেপ্টটা ধরতে পারছি যে আসলে কখন আমরা কোনটা নেব, ঠিক আছে? তাহলে দেখো, এখানে অ্যানসারের কথা বলা হচ্ছে, ইয়োর অ্যানসার্স, ইয়োর অ্যানসার্স। অ্যানসার্স কথাটা কিন্তু প্লুরাল, দেখছো? ইয়োর অ্যানসার্স আর বেটার দেন মোহন। মোহন আর অ্যানসার দুটো তো এক হইল না, অ্যানসারের সাথে অ্যানসারের তুলনা হবে। তাহলে আমাকে বলতে হবে ইয়োর অ্যানসার্স আর বেটার দেন মোহনস। এই যে মোহনের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস থাকলে এটা কারেক্ট, কোনো সমস্যা নাই। অপশন নাম্বার সি তে দেখো, বেটার দেন এর পরে এই যে দোজ অফ বসাইছে, আবার দোজ অফ এর পরে অ্যাপোস্ট্রফি এস ও দিছে। তাহলে দুইটাই তো একসাথে থাকবে না, হয় দোজ অফ থাকবে অথবা অ্যাপোস্ট্রফি এস থাকবে। অ্যাপোস্ট্রফি এস অথবা দোজ অফ দুটাকে আমি একসাথে রাখতে পারবো না, এই কারণে আমি অপশন নাম্বার সি কেটে দিব, অপশন নাম্বার সি হবে না। আর অপশন নাম্বার ডি তো দেখো, বেটার দেন এর পরে কিছুই নাই, ঠিক আছে? উল্টাপাল্টা দিয়ে দিছে, অ্যান্সার দিয়ে দিছে। তার মানে বোঝাই যাচ্ছে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, কারণ এখানে অ্যান্সারের সাথে মোহনের অ্যান্সারের কম্পেয়ার হচ্ছে, অ্যান্সারের সাথে অ্যান্সারের কম্পেয়ার হচ্ছে, এই কারণেই সঠিক উত্তর অপশন নাম্বার বি। আর অপশন নাম্বার সি এটা সঠিক হইতো যদি এখানে অ্যাপোস্ট্রফিটা না থাকতো। অ্যাপোস্ট্রফি বাদ দিয়া তুমি যদি বলো দোজ অফ মোহন, তাহলে কিন্তু হয়ে যেত। তো আশা করা যায় আমরা এই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ইললজিক্যাল কম্পারিজন, এইটা আমাদের যাদের ধারণা ক্লিয়ার নাই তারাই কিন্তু আমরা কনফিউজড হয়ে গিয়েছি, উল্টাপাল্টা উত্তর দিয়েছি। আজকের ক্লাসে উল্টাপাল্টা উত্তর দিলে কোনো সমস্যা নাই, কিন্তু মেইন পরীক্ষাতে তুমি যদি এভাবে এলোমেলো উত্তর দাও, তাহলে অবশ্যই তুমি সমস্যায় পড়বা। অ্যাজ এ সেকেন্ড টাইমার তোমাদের প্রতি আমার সাজেশন থাকবে, এখন থেকেই যেই প্রশ্নগুলো তুমি পারতেছো না, তার মানে ওই প্রশ্নগুলো টপিকগুলোর মধ্যে তোমার দুর্বলতা আছে। যেমন এই প্রশ্নটা তুমি যদি না পারো, তাহলে এই প্রশ্নের যে টপিকটা, টপিকের নামটা হচ্ছে ইললজিক্যাল কম্পারেটিভস, যেটা আমি একটু আগে তোমাদেরকে দেখাইলাম, এই টপিকে তোমার দুর্বলতা আছে। অথবা এই টপিকটা যে মূল চ্যাপ্টার থেকে আসছে, কম্পারিজন চ্যাপ্টার থেকে আসছে, ওই কম্পারিজনে তোমার দুর্বলতা আছে। তো তোমার কাজ হচ্ছে একদম পুরো রুটে গিয়ে ওই রুট অ্যানালাইসিস করা, একদম গভীরে গিয়ে তোমার যেই ঝামেলাটা আছে, দুর্বলতাটা আছে, ওটাকে ঠিকঠাক করে বের করে নিয়ে আসা। এটা যদি নিজে নিজে পারো আলহামদুলিল্লাহ, নিজে নিজে না পারলে আমরা তো আছি, আমাদের উপর আস্থা রাখতে পারো। আচ্ছা, এবার একটু আসো, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট 4 নাম্বার। এইটা তো আশা করি তোমরা প্রত্যেকেই পারবা। দেখা যাক, জাহাঙ্গীরনগরে কখনো কখনো এরকম প্রশ্ন সেট করা হয় যে ধরো একটা শব্দ দিবে, যেমন ধরো এই যে বোল্ড, এই শব্দের ভার্ব কোনটা বের করতে বলা হবে, অথবা একটা ভার্ব দিবে, ওই ভার্বের নাউন ফর্মটা কি বের করতে বলা হবে। একটা নাউন দিতে পারে, নাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি বের করতে বলা হতে পারে। সো এই সিস্টেমটাকে বলা হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তো পার্টস অফ স্পিচের যে ইন্টারচেঞ্জ, এই ইন্টারচেঞ্জের মধ্যে মূলত তোমাদের আসবে হচ্ছে নাউন, নাউন থেকে অ্যাডজেক্টিভ,
অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডভার্ব, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা শব্দ যদি সেটা নাউন হয় তাহলে সেই নাউনের অ্যাডজেক্টিভ ফর্মটা কি, সেই নাউনের ভার্ব ফর্মটা কি, সেই নাউনের অ্যাডভার্ব ফর্মটা কি, এই চারটা আইটেমের ইন্টারচেঞ্জ ভর্তি পরীক্ষায় আসে। বিশেষভাবে এটা সকল ভার্সিটিতেই আসে। আমি যেহেতু জাহাঙ্গীরনগর অলরেডি দেখাচ্ছি, জাহাঙ্গীরনগরে এটা এটা প্রায় প্রতি বছরই একটা করে থাকে। সো আমাকে এখন একটু বলেন যে এখানে এই যে আইটেমটা, এই আইটেমে আপনাদের দুর্বলতা আছে কিনা। যদি এই আইটেমে দুর্বলতা থাকে তাহলে এইটা কিন্তু টিচারের হেল্প নিয়ে আপনি কভার করতে পারবেন না। এটা আপনাকে ওই চ্যাপ্টার বক্সগুলো নিজে নিজে দেখতে হবে। কোন শব্দের নাউন কি, ওই নাউনের অ্যাডজেক্টিভ কি, ওই নাউনের ভার্ব কি, ওই নাউনের অ্যাডভার্ব কি, এটা নিজ দায়িত্বেই আপনাকে চ্যাপ্টার উল্টায় উল্টায়, পৃষ্ঠা উল্টায় উল্টায় আপনাকে পড়ে যেতে হবে। কেমন? আচ্ছা, সো আমাকে একটু বলেন যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে। 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বরে অলরেডি এখানের মধ্যে অলরেডি উত্তর দিয়েছেন। এ উত্তর দিয়েছো একজন, তারপর সি উত্তর দিয়েছো, এরপর ডি উত্তর দিয়েছো। তার মানে এ সি ডি তিনটা উত্তর অলরেডি চলে আসছে। মোহতাসিন শরণ, নাইম, নিশাত ইসলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এখানের মধ্যে একাধিক উত্তর কিন্তু অলরেডি চলে আসছে, একাধিক উত্তর অলরেডি আমি দেখতে পাচ্ছি চলে আসছে। অলরেডি বিও উত্তর দিয়ে দিয়েছো। তার মানে এ পাইছি, বি পাইছি, সি পাইছি, ডি পাইছি। দেখছো? তার মানে এই যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, তোমরা নিজেরাই কমেন্ট বক্সে চেক করো। দেখো কমেন্ট বক্সের মধ্যে তোমাদের ফ্রেন্ডরা কেউ উত্তর এ দিয়েছে, কেউ বি দিয়েছে, কেউ সি দিয়েছে, কেউ ডি দিয়েছে। তার মানে আগের প্রশ্নটার মতো, অর্থাৎ 3 নম্বর প্রশ্নটার মতো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের কাছে কনফিউজিং। কনফিউজিং না হলে, অর্থাৎ এই যে এই টপিকটা নিশ্চয়ই তোমরা ভালো মতো স্টাডি করো নাই। যদি এই টপিকটা ভালো মতো স্টাডি করা থাকতো তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা উত্তরে দিতা, এবং সেটা হচ্ছে এমবোল্ডেন। এই যে এমবোল্ডেন, বুঝা গেছে? তোমরা এখানে কেউ কেউ বোল্ড বলছো, যেটা হবে না। কেউ গোল্ডেন বলেছো, এটা হবে না। কেউ বোল্ডিং বলেছো, এটা তো হবেই না। এখানে সঠিক ভার্ব হচ্ছে এমবোল্ডেন, অর্থাৎ বোল্ড। এইটার সঠিক ভার্বটা কি? সঠিক ভার্বটা হচ্ছে এমবোল্ডেন। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের ভার্ব ফর্ম হচ্ছে এমবোল্ডেন, ঠিক আছে? তো এইটা আপনি যদি মুখস্থ না রাখতেন, বা এটা যদি আপনার আগে পড়া না থাকে, তাহলে কখনোই এটা পারবেন না আপনি। সো এই চ্যাপ্টারটা অনেকটা রিডিং হ্যাবিট মতো, মানে অনেকটা মুখস্থ করার মতোই। আপনি যত পড়বেন তত আপনি এই বিষয়ে আপনার দক্ষতা ক্লিয়ার হবে। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকের উপরে অবশ্যই ধারণা ক্লিয়ার রাখবেন। ওকে ওকে, আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটা প্রবলেম দিচ্ছি, এবং এই প্রবলেমটা হচ্ছে আপনার ভোকাবুলারি রিলেটেড। কেমন? দেখেন, এটাও কলা ও মানবিক অনুষদের মধ্যে আসছিল 2023-24 সেশনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। তো আপনারা আমাকে একটু বলবেন, দেখেন এখানে প্রশ্নটা কিভাবে করা হয়েছে। The thought of eating a rat is abhorrent to most people. What does the underlined word means? নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কি বলে যে হোয়াট ইজ দ্য সিনোনিম, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাবোরেন্ট, জাস্ট এভাবেই বলে। কিন্তু জাহাঙ্গীরনগরের মধ্যে শব্দটা আলাদা না দিয়ে পুরো একটা সেন্টেন্সে শব্দটা বসাই দিছে, যাতে করে এই শব্দের অর্থ যদি তোমার আগে থেকে জানা নাও থাকে, তুমি যদি এটা আগে থেকে নাও জানো, তারপরে যাতে তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সের অন্যান্য মিনিং একটু দেখবা, আগে পরে শব্দগুলোর মিনিং দেখলেই তুমি বুঝতে পারবা যে এটার অর্থটা কি হতে পারে। সো বলো দেখি, এটা সঠিক উত্তরটা কি হতে পারে? অ্যাবোরেন্ট। অ্যাবোরেন্ট শব্দের অর্থটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানান। অ্যাবোরেন্ট শব্দের অর্থটা কি হতে পারে? অ্যাবোরেন্ট শব্দের অর্থটা কি হতে পারে? 12 নম্বর কোয়েশ্চেন, অ্যাবোরেন্ট শব্দের অর্থ কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিলন মিয়া, শাহবাজ, শাবনাজ আক্তার সুমনা, আলমিনা আলো, তানিশা ইবনাথ, শিবলি, মুনতাসারিন শরণ, নাইম, থ্যাংক ইউ ভেরি মাচ। জঘন্য, রাইট রাইট রাইট। আফরিন রিমি, সঞ্জনা শারমিন, নাইম, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাবোরেন্ট শব্দের অর্থটা হচ্ছে মানে বিভীষিকাময় বা জঘন্য, বুঝতে পারছো? যেমন এখানে বলা হচ্ছে দ্য থট অফ ইটিং র্যাট ইজ অ্যাবোরেন্ট টু মোস্ট পিপল। র্যাট মানে কি বলেন দেখি? র্যাট মানে হচ্ছে জেরি, জেরি। র্যাট মানে হচ্ছে জেরি। আপনারা যখন টম অ্যান্ড জেরি কার্টুন দেখেন তখন জেরিকে দেখে অনেক মজা পান, তাই না? কিন্তু আপনার বাসায় আপনার খাটের নিচে যদি কোনো জেরি থাকে, তারে দেখে কি আপনি মজা পাইবেন? টম এন্ড জেরি কার্টুনটা অনেক মজা লাগে, কিন্তু আপনার বাসায় আপনার খাটের নিচে, আপনার রান্নাঘরে, আপনার বেডরুমে বা ড্রয়িং রুমে যে জেরি থাকে, মানে যে ইন্দুর থাকে, ওগুলো কি আপনার খুব ভালো লাগে? আবার ওই ইন্দুর ধরো তুমি খাচ্ছ, মানে তুমি ইন্দুর রান্না করে জবাই করে খাচ্ছ,
এই বিষয়টা তুমি একটু ইমাজিন করো যে তুমি একটা ইঁদুর খাচ্ছ, তোমার কেমন লাগতেছে? অনেক টেস্টি, তাই না? ইঁদুর তো অনেক টেস্টি, মানে অনেক ডেলিশিয়াস, অনেক মজার, তাই না? আচ্ছা, ইঁদুর অনেক সুইট, খাইতে অনেক সুইট। চিন্তা করতেই দেখবা যে অনেকে এখন কিন্তু বমি করে ফেলছো। এই যে আমি কথাটা বললাম যে তুমি ইঁদুর খাচ্ছ, এটা চিন্তা করো, দেখো অনেকে কিন্তু ভেতর থেকে খাবার বের হয়ে আসতেছে। তার মানে বুঝতেই পারতেছো এটা জঘন্য একটা বিষয়, বিভীষিকাময় একটা বিষয়। এটা কখনোই কোনো ফান হইতে পারে না, এটা কখনোই কোনো সুস্বাদু ডেলিশিয়াস হতে পারে না, এটা কখনোই সুইট, এটা মানে মজার বা মিষ্টি হতে পারে না। এটা অবশ্যই জঘন্য, মানে হরিবল। ইটস হরিবল, ইটস হরিবল, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমার ভেতরেও কিন্তু কিছু বের হয়ে আসতেছে, মানে এই প্রশ্নটা দেখা, এই প্রশ্নটা আমার দেওয়া উচিত হয় নাই, তাই না? আচ্ছা, তো যাই হোক, আসেন আমরা চলে আসি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে আসে। আচ্ছা, আহ, এখানে একজন লিখছে যে ছি ভাইয়া কি বলছেন। আচ্ছা, তারপর এই যে ছি চাইনিজরা জেরিকে খেয়ে ফেলবে নিশাদ। হ্যাঁ, আপনি চাইনিজে খাইয়ে ফেলায়েন, তাইলেই হবে। আচ্ছা, এবার আসেন হচ্ছে টেস্ট ইউর বেসিক। আমরা এখন আমাদের জাহাঙ্গীরনগরে যেহেতু আমরা পরীক্ষা দেওয়ার নিয়ত আমাদের প্রত্যেকেরই আছে, তো আসো আমরা কয়েকটা প্রশ্ন আমরা একটু অ্যানালাইসিস করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন রিলেটেড, ইংলিশ রিলেটেড। সেটা জেইউসি ইউনিট হতে পারে, বি ইউনিট হতে পারে, ইউনিট হতে পারে, যে কোনো ইউনিটের ইংরেজি অংশ ইনশাল্লাহ তুমি এই বেসিক গুলো তোমার জানা থাকতেই হবে, ঠিক আছে? তো আসো আমি শুরু করি। প্রথমে খুব বেশি প্রশ্ন দেখাবো না, আমি 8টার মধ্যেই শেষ করব। তো আমাকে একটু বলো যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হতে পারে। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। একটু আমাকে কমেন্ট করে একটু জানান শব্দ হিসেবে অ্যাডজেক্টিভ মূলত কি। অ্যাডজেক্টিভটা মূলত কি, আমাকে একটু কমেন্ট করে জানান। এভরিবডি একটু কমেন্ট করেন। সবার আগে কমেন্ট করেছো শরণ, থ্যাংক ইউ ভেরি মাচ শরণ, সবার আগে কমেন্ট করেছো। আচ্ছা, শরণ 2বার কমেন্ট করছে, প্রথমবার সে মডিফায়ার বলছে, পরে সে এ বলছে। আচ্ছা, ফারহান তাহমিদ ফুয়াদ কমেন্ট করেছো। মিলন মিয়া তুমি ডি বলেছো, নাউন বলেছো। আচ্ছা, তারপর শিলা নাউন বলেছো, কে এইচ নাইম মডিফায়ার বলেছো। ওকে, স্নেহা ফাবিহা আবার নাউন বলেছো। ওকে, দিনা আক্তার নাউন বলেছো, ওয়ান্ডারফুল। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, এখানে সানজানা শারমিন মডিফায়ার বলেছো, ওয়ান্ডারফুল। নূর করিমা অথি মডিফায়ার, আফরিনা রিমি মডিফায়ার। আচ্ছা, আমি তোমাদের রেসপন্স অলরেডি নিয়ে ফেলেছি, তার মানে তোমাদের অনেকেরই অভিমত হচ্ছে এটা মডিফায়ার। আচ্ছা, প্রশ্নটা খেয়াল করছো? প্রশ্নটা কি লেখা আছে? দ্য ওয়ার্ড। দ্য ওয়ার্ড মানে হচ্ছে শব্দ হিসেবে, শব্দ হিসেবে। অর্থাৎ তোমার কাছে জানতে চাইছে যে শব্দ হিসেবে অ্যাডজেক্টিভটা মূলত কি। প্রশ্নটা কিন্তু এভাবে আসে নাই যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ, অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ। যদি তোমাকে প্রশ্নটা থাকতো এভাবে, যে এভাবে যদি প্রশ্ন হতো যে অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ, মানে অ্যাডজেক্টিভ হচ্ছে একটা ড্যাশ, তখন তুমি বলতা অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার, অ্যাডজেক্টিভ হচ্ছে একটা কোয়ালিফায়ার। কারণ অ্যাডজেক্টিভ মডিফায়ারও হয়, অ্যাডজেক্টিভ কোয়ালিফায়ারও হয়। অপশনে যদি দুটোই থাকতো তুমি বলতা অ্যাডজেক্টিভ হচ্ছে কোয়ালিফায়ার। যদি অপশনে কোয়ালিফায়ার না থাকতো তুমি বলতা অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার। কিন্তু প্রশ্ন তো এইভাবে আসে নাই। প্রশ্নে বলা হয়েছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ, মানে শব্দ হিসেবে অ্যাডজেক্টিভটা মূলত কি। আমরা প্রত্যেকেই জানি যে কোনো শব্দের যদি একটা প্রপার নাউন থাকে, একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট নাম থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা নাউন বলি, অর্থাৎ কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। যেমন এই যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু পার্টস অফ স্পিচের একটা নাম। পার্টস অফ স্পিচের কয়েকটা নাম হয়, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি। যেমন যদি বলা হয় শব্দ হিসেবে নাউনটা কি, শব্দ হিসেবে নাউন কিন্তু একটা নাউনই। শব্দ হিসেবে প্রোনাউনটা কি, প্রোনাউনও কিন্তু একটা নাউন শব্দ হিসেবে। শব্দ হিসেবে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এরা কি, এরা প্রত্যেকেই কিন্তু নাউন। সো যেহেতু প্রশ্ন করেছে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ ড্যাশ, তোমাকে অ্যান্সার করতে হবে এটা অবশ্যই একটা নাউন। ঠিক আছে? তার মানে যারা যারা অপশন নাম্বার ডি বলেছো নিশ্চয়ই কনসেপ্টটা বুঝতে পেরেছো। সো প্রশ্ন দেখেই আবেগ তাড়িত হয়ে উত্তর দেওয়ার আগে কয়েকটা সেকেন্ড নিজের মাথাটাকে একটু স্টর্মিং করবেন, ব্রেনটাকে স্টর্মিং করবেন। ব্রেনে যদি কিছু না থাকে তাহলে আবার স্টর্মিং করবা কিভাবে? সো ব্রেনে তো কিছু ঢুকাইতে হবে, তো সেই জন্য তোমার বেসিক স্ট্রং করতে হবে। আর বেসিক স্ট্রং করতে গেলে অবশ্যই রায়হান বোরহান স্যারের ক্লাস রেগুলার বেসিসে করে যেতে হবে, অবশ্যই পেইড ব্যাচে, পাশাপাশি ফ্রি ক্লাসে। আচ্ছা, এবার একটু আসেন আমি নেক্সট কোয়েশ্চেন একটু চলে যাই। নেক্সট কোয়েশ্চেন,
ডিড ইউ মিট অ্যান ইন্টারেস্টিং অ্যাট দ্য পার্টি? এখানে ইন্টারেস্টিং এটা মূলত কেমন টাইপের পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ইন্টারেস্টিং এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানান। ইন্টারেস্টিং এটা কেমন টাইপের পার্টস অফ স্পিচ আমাকে কমেন্ট করে একটু জানাতে হবে। ইন্টারেস্টিং কেমন টাইপের পার্টস অফ স্পিচ? ফাজিল কারে বলে? আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটা কি? আচ্ছা, তোমাদের আসলে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম স্টুডেন্ট উত্তর করতেছো ইন্টারেস্টিং, কেউ কেউ উত্তর করছো নাউন। ঠিক আছে, আচ্ছা দেখো, আমি যদি বলি যে জন ইজ ইন্টারেস্টিং, জন কেমন? জন হচ্ছে খুব মজার একটা মানুষ, মানে খুব মজার। জন ইজ ইন্টারেস্টিং। তাহলে দেখো এখানে যে ইন্টারেস্টিং এটা কিন্তু অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই যে বি ভার্বের পরে বসছে। বি ভার্বের পরে আমি সাধারণত যদি কমপ্লিমেন্ট হিসেবে আমরা অ্যাডজেক্টিভকে বসাই, যেহেতু এটা একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভই বসে। নর্মালি ইন্টারেস্টিং কিন্তু একটা অ্যাডজেক্টিভ। আমরা জানি যে ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড এটা কিন্তু মূলত অ্যাডজেক্টিভ, কিন্তু এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং শব্দের আগে একটা আর্টিকেল আছে, একটা নাম্বার আছে। আর্টিকেল এবং নাম্বারের পরে আপনি দেখেন একটা মাত্র শব্দ আছে, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। এগুলো তো আলাদা শব্দ, এটা তো প্রিপোজিশন, প্রিপোজিশন তো আর কাউন্ট করা যাবে না। আর্টিকেল এবং নাম্বারের পরে আমরা জাস্ট একটা শব্দই পাইছি, সেটা হচ্ছে ইন্টারেস্টিং। আর্টিকেল বা নাম্বারের পরে যদি একটা মাত্র শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, অবশ্যই নাউন হবে। কিন্তু যদি এখানে দুইটা শব্দ থাকতো, ধরো ইন্টারেস্টিং এর পরে ধরো একটা শব্দ আছে বয়, এ ওয়ান ইন্টারেস্টিং বয়, তখন সেক্ষেত্রে ইন্টারেস্টিংটা হবে অ্যাডজেক্টিভ আর বয় হচ্ছে নাউন। বিষয়টা বুঝতে পেরেছো? সো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে ভাইয়ারা। ওই যে আবারও বলছি, আবেগে উত্তর দেয়া যাবে না, বিবেকে উত্তর দিতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে, মাথা খাটাইতে হবে। বুঝতে পারছেন? অন্য কিছু খাটায়েন না, অন্য কিছু কাঁপায়েন না, মাথাটা খাটান, মাথাটা কাঁপান, ইনশাল্লাহ ভার্সিটি কেঁপে যাবে। দেখেন এই জায়গাটার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ইন্টারেস্টিং একটা মাত্র শব্দ আছে, নাম্বার নাউনের পরে একটা মাত্র শব্দ আছে। একটা মাত্র শব্দ থাকলে সেটাকে আমরা শতভাগ কি বলবো? অবশ্যই সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার মানে ইন্টারেস্টিং হচ্ছে এখানে কি বলেন দেখি? ইন্টারেস্টিং হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা এরপর আমরা আরেকটা প্রশ্ন চলে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আমার খুব ফেভারিট একটা বাক্য, যেটা আমি অনেক অনেক দিন আগে, মানে যখন আমি প্রথম লাইভ নেওয়া শুরু করি আপনাদের সেকেন্ড টাইমারদের, তখন আমি শুরুর ক্লাসেই কিন্তু আমি এক্সাম্পলটা দিয়েছিলাম। দেখা যাক এটা আপনাদের মনে আছে কিনা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্স কোনটা বলেন? সঠিক সেন্টেন্স কোনটা আমাকে একটু কমেন্ট করে একটু জানান। সঠিক সেন্টেন্স কোনটা কমেন্ট করে জানাইতে হবে এভরিবডি। সঠিক সেন্টেন্স কোনটা আমাকে একটু কমেন্ট করে আপনারা একটু জানান। এভরিবডি এভরিবডি সঠিক সেন্টেন্স কোনটা কমেন্ট করে আমাকে একটু জানাতে হবে। সঠিক সেন্টেন্স কোনটা? এভরিবডি কমেন্ট করে আমাকে একটু জানান সঠিক সেন্টেন্স কোনটা। আচ্ছা, বলতেছে সবগুলো তো একই রকম লাগে। আচ্ছা, এখানে কমেন্ট করে একজন বলছে ভাই, ও ভাই সবগুলো তো একই রকম লাগে। যাক, সব একই রকম লাগলে তো হবে না নি, ঠিক আছে, ঝামেলা তো একটা আছেই। আপনারা খেয়াল করে দেখেন, আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি কমেন্ট করতেছেন, কেউ বি বলতেছেন, কেউ ডি বলতেছেন। হ্যাঁ, আচ্ছা, বি এর পক্ষে ভোটটা বেশি, অপশন নাম্বার বি এর পক্ষে ভোটটা বেশি, যে আই লাইক ম্যাঙ্গো, মানে আমি আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গো। যারা যারা আপনারা অপশন নাম্বার বি বলছেন, মানে আই লাইক ম্যাঙ্গো বলছেন, তাদের সবার জন্য এই যে বিশাল বিশাল দুইটা গোলালু গোলালু, বুঝতে পারছেন? আচ্ছা, তো যাই হোক, অর্থাৎ যারা বি বলেছেন শুরুতে অপশন নাম্বার বি কাইটা দেন, শুরুতেই অপশন নাম্বার বি কেটে দেন। কেন কেটে দিবেন একটু বলে রাখি। এই যে ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন, ম্যাঙ্গো, ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা হচ্ছে ভাইরা, এটা কিন্তু মূলত একটা কমন নাউন। ম্যাঙ্গোটা কেমন টাইপের নাউন? এটা হচ্ছে একটা কমন নাউন। ম্যাঙ্গো হচ্ছে একটা কমন নাউন। মনে রাখবা, কমন নাউন বাক্যে কখনো একা বসবে না।
কমন নাউন বাক্যে কখনোই একা বসবে না। কমন নাউনের পূর্বে তোমাকে অবশ্যই আর্টিকেল বসাইতে হবে, অথবা কমন নাউনের সাথে এস বা ইএস যোগ করতে হবে। অর্থাৎ তুমি চাইলে বলতে পারতা যে এ ম্যাঙ্গো, আই লাইক এ ম্যাঙ্গো, অর্থাৎ একটা আর্টিকেল দিতে হবে, কেমন, আই লাইক এ ম্যাঙ্গো। অথবা ধরো আর্টিকেল যদি না দাও তাহলে এটার সাথে এস বা ইএস যোগ করতে হবে, আই লাইক ম্যাঙ্গোস। তুমি শুধু ম্যাঙ্গো বলতে পারবে না, ঠিক আছে? অর্থাৎ কমন নাউনকে একা ইউজ করা যাবে না, কমন নাউনকে একা ইউজ করা যাবে না, অর্থাৎ শুধু ম্যাঙ্গো এভাবে বলা যাবে না, কমন নাউনের সাথে আর্টিকেল যোগ করতে হবে অথবা এস বাই এস যোগ করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ তে আর্টিকেল আছে, এই যে এ, আই লাইক এ ম্যাঙ্গো, তার মানে এটা হইতে পারে। অপশন নাম্বার বি তে কোনো আর্টিকেল নাই, এটা বাদ। অপশন নাম্বার সি তে বোথ তো অবশ্যই হবে না, অপশন নাম্বার ডি ও তো হবে না, তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন নাম্বার এ। সো এই প্রশ্নটা যারা যারা ভুল বলেছো বা ভুল দাগিয়েছো, তার মানে বুঝতেই পারতেছেন আপনাদের দুর্বলতা কোথায় বলেন তো? আপনাদের দুর্বলতা হচ্ছে আর্টিকেলের ব্যবহারে। আপনাদের দুর্বলতা হচ্ছে আর্টিকেলের ব্যবহারে, ইউজ অফ আর্টিকেল। অর্থাৎ কোথায় আর্টিকেল বসবে, এ এন ডি, কোথায় বসবে কোথায় বসবে না, এটা অবশ্যই আপনাকে ভালোভাবে 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 আপনাকে এটাকে রিভাইজ করতে হবে। আমি রিভাইজ বললাম কেন? কারণ আর্টিকেল তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছো, কিন্তু মাঝখানে হয়তো অনেকে অবহেলা করে আর্টিকেলটাকে তোমরা হয়তো ধরো না বা পড়ো নাই। তো আর্টিকেল কোথায় বসবে কোথায় বসবে না, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? অতএব আর্টিকেলটা একটু পড়ে নিয়েন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, আচ্ছা বলেন দেখি 4 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হতে পারে? কোয়েশ্চেন নাম্বার 4 এটার অ্যান্সারটা কি হতে পারে? আমাকে একটু কমেন্ট করে জানান তো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমাকে একটু কমেন্ট করে জানান যে এটার অ্যান্সারটা কি হতে পারে। প্রত্যেকে একটু কমেন্ট করে জানাইতে হবে যে এটার অ্যান্সারটা কি হতে পারে, এভরিবডি। এটার অ্যান্সারটা কি হতে পারে আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। সঠিক উত্তরটা কি হবে? 4 নাম্বার কোয়েশ্চেন। আচ্ছা আচ্ছা, এখানে মুসলিমা মামুন পুষ্পিতা, সে লিখেছে ভাইয়া আর্টিকেলের উপর ক্লাস চাই একটা। আমারও ইচ্ছা আছে আর্টিকেলের উপর একটা ক্লাস নেওয়ার জন্য। পাশাপাশি তোমার প্যাসেজ এবং প্রেপোজিশন এগুলোর উপরও ক্লাস প্রয়োজন তোমাদের, আই ফিল ইট। ঠিক আছে, সো যেহেতু আমি এটা ফিল করছি, আমি চেষ্টা করবো আর্টিকেলের উপরে একটা এক্সক্লুসিভ ক্লাস নেওয়া যায় কিনা। আচ্ছা 4 নাম্বার কোয়েশ্চেন, আমি 4 নাম্বার প্রশ্ন বলছি। এখানে উত্তর দিছো কত? এখানে জ্যোতি লিখছো আই লাইক এ ম্যাঙ্গো। ওমা, এখানে ম্যাঙ্গো কই পাইলা তুমি? আচ্ছা একজন সি বলছো, ডি বলেছো, সি বলেছো, ডি বলেছো, ডি বলেছো, ডি বলেছো, ডি বলেছো, ডি বলেছো। আচ্ছা তার মানে এখানে ডি এর পক্ষে ভোটটা বেশি। থ্যাংক ইউ ভেরি মাচ। মনে রাখবা এই যে ব্রাদার, এই যে ব্রাদার, ব্রাদার কিন্তু একটা কমন নাউন। তারপরে যে সিস্টার, সিস্টারও কিন্তু একটা কমন নাউন। এই যে ব্রাদার সিস্টার এটা কিন্তু কমন নাউন। আমি একটু আগেই বলেছি যে কমন নাউনকে একা বসানো যাবে না, কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসাইতে হবে, কমন নাউনকে একা বসানো যাবে না। সো দেখো আমি এই যে কমন নাউন পাইছি, কমন নাউনের পূর্বে এই যে আর্টিকেল বসাইছি, কিন্তু এই যে কমন নাউন এটার পূর্বে তো আর্টিকেল নাই। বুঝছো বিষয়টা? তার মানে অপশন নাম্বার এ এটা বাদ। অপশন নাম্বার বি তে দেখো আর্টিকেল নাই, তার মানে এটা বাদ। অপশন নাম্বার সি তে একটা আর্টিকেল আছে, এটাও বাদ। অপশন নাম্বার ডি তে এই যে আর্টিকেল আছে, এই যে আর্টিকেল আছে, তার মানে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিষয়টা বুঝতে পেরেছো? তার মানে অপশন নাম্বার ডি যারা যারা বলেছো তাদের অ্যান্সার শতভাগ সঠিক, যারা যারা ডি বলেছো তাদের অ্যান্সার শতভাগ সঠিক। থ্যাংক ইউ। আচ্ছা এন্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ফর টুডেস ক্লাস, আজকের ক্লাসের জন্য সর্বশেষ কোয়েশ্চেন আজকে ক্লাসের। বলেন তো এটার অ্যান্সারটা কি হতে পারে? দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গিয়ার। অনেস্টি এটা কেমন টাইপের নাউন একটু কমেন্ট করে জানান। অনেস্টি কেমন টাইপের নাউন আমাকে একটু কমেন্ট করে জানান। অনেস্টি কেমন টাইপের নাউন কমেন্ট করে একটু জানান আমাকে। অনেস্টি কেমন টাইপের নাউন আমাকে একটু কমেন্ট করে জানাইতে হবে। 5 নাম্বার কোয়েশ্চেন, আমাকে একটু সঠিক উত্তরটা আমাকে একটু কমেন্ট করে জানান। প্রত্যেকে একটু কমেন্ট করে জানান যে এটা সঠিক উত্তরটা কি হতে পারে, অনেস্টির সঠিক উত্তরটা কি হতে পারে, এটা অবশ্যই একটু কমেন্ট করে জানাইতে হবে। ঠিক আছে, অনেস্টি সঠিক উত্তরটা কি হবে কমেন্ট করে আমাকে একটু জানান। আচ্ছা 5 নম্বরে দেখতে পাচ্ছি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছো।
নূর করিমা অথি, স্নেহা ফাবিহা, সানজানা শারমিন, তারপর কি শাকিরা বিনতে সাইদ, আচ্ছা, এবং আরো অনেকে কমেন্ট করছো, জান্নাতুল মাওয়া, সুলাইমান, থ্যাংক ইউ ভেরি মাচ, তম চৌধুরী অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে আমরা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পক্ষে আমরা অনেকে এখানে অলরেডি ভোট দিয়ে ফেলেছি, থ্যাংক ইউ। আবার কেউ কেউ এটাকে কমন নাউনও বলতেছে। আচ্ছা, অন্তু বিশ্বাস, নীল ধ্রুবতারা, থ্যাংক ইউ। ফারহান, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, প্রশ্নটা যদি এভাবে থাকতো শুধু অনেস্টি, মানে সেন্টেন্সটা হতো এরকম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে শুধু অনেস্টি আছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সেই ক্ষেত্রে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে দেখো অনেস্টির আগে কিন্তু একটা আর্টিকেল বি আছে, আবার পরে কিন্তু একটা অফ আছে। তো মনে রাখবা বি এবং অফের মাঝখানে যেই নাউনটা বসবে সেটাই কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। বি এবং অফের মাঝে যে নাউনটা থাকবে সেটা অবশ্যই কমন নাউনে রূপান্তরিত হয়ে যাবে। নর্মালি অনেস্টি অবশ্যই একটা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি সে একা থাকে, কিন্তু বি এবং অফের মাঝখানে যদি অনেস্টি বসে তখন সে কিন্তু কমন নাউন না, তখন তাকে আমরা বলবো সে একটা তখন সে অ্যাবস্ট্রাক্ট নাউন না। বি এবং অফের মাঝখানে যদি অনেস্টি থাকে তখন সে অ্যাবস্ট্রাক্ট নাউন না, সে হচ্ছে কমন নাউন। ঠিক আছে? সো আশা করা যায় আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এই যে অপশন নাম্বার এ, কমন নাউন। ওকে, অলরাইট। সো ভাইরা আমার, আমরা আজকের ক্লাসে আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের বেসিকের প্রশ্নগুলো মানে কেমন হওয়া উচিত, বেসিকের প্রশ্নগুলো কিভাবে পড়া উচিত, সেই ব্যাপারে আমি একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি তোমাদেরকে। সো যাদের স্বপ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে যে অতি শীঘ্রই মানে নেক্সট উইকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপর একটা স্পেশালাইজড সেকেন্ড টাইম স্পেশালাইজড ব্যাচ চালু হতে যাচ্ছে লিজেন্ড কেয়ারের আন্ডারে। সো তোমরা চাইলে এই ব্যাচে আস্থা রাখতে পারো। আর পাশাপাশি যারা শুধু বিইউপি তে ভর্তি পরীক্ষা দিবা, বিইউপির জন্য আরো একটা ব্যাচ আসতেছে যে বিইউপি ক্যাপ্টেন টার্গেট ব্যাচ, বিইউপি ক্যাপ্টেন টার্গেট ব্যাচ। সো ওই ব্যাচের সাথেও তোমরা চাইলে যুক্ত হতে পারবা। ঠিক আছে? সো দিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করব, ঠিক আছে, এই দিকটা মাথায় রেখে আমরা চেষ্টা করব যে সময় নষ্ট না করে, দেরি না করে এখনই আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে যাও। যুক্ত হয়ে তুমি তোমার সেকেন্ড টাইম প্রিপারেশনটাকে বুস্ট করার চেষ্টা করো। সো সবাই ভালো থাকবা। পরবর্তী লাইভ ক্লাসে আরো একটি এক্সক্লুসিভ ক্লাস নিয়ে আমি রায়হান বোরহান ইনশাআল্লাহ তোমাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।